নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। दुश्मनी जमकर करो मगर एक गुजारिश रहे, जब कभी हम दोस्त बन जाएं तो शर्मिंदा ना हो। এই বিখ্যাত উর্দু কাপলেটটা আমার মনে পড়ল হঠাৎ। রবিবার সকালে যখন সুখেন্দু শেখর রায়ের এক্স হ্যান্ডেলের পোস্টটা দেখলাম, फेमस उर्दू कपलेट, दुश्मनी जमकर करो मगर एक गुजारिश रहे, जब कभी हम दोस्त बन जाएं तो शर्मिंदा ना हो। শুভেন্দু মাফ করবেন, আমাদের সুখেন্দু শেখর রায় টুইটে যে দাবি করেছেন যে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে এবং আর্চিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে হেফাজতে নিয়ে জেরা করা প্রয়োজন, তাহলেই নাকি আর্চিকর হত্যাকাণ্ডের কিনারা হবে। অনেকগুলো প্রশ্ন তুলেছেন যে কে মেয়েটির পরিবারকে ফোন করে বলেছিল আত্মহত্যা, কেন স্নিফার ডগ 3 দিন বাদে এসেছে, কেন ওই যেখানে ঘটনাটা ঘটেছে তার কাছেই ভাঙচুর করা হয়েছে রিনোভেশনের জন্য। যদিও কর্তৃপক্ষের দাবি যে অকারেন্স অফ ক্রাইমের সঙ্গে ভাঙচুর যেখানে হয়েছে রিনোভেশনের জন্য সেই জায়গার কোনো সম্পর্ক নেই। একই মত পুলিশের, তারা বলছেন যে সিবিআইকে সমস্ত কিছু হ্যান্ডওভার করা হয়েছে, অকারেন্স অফ ক্রাইমে কোনো রকম অসঙ্গতি নেই, মানে এমন কিছু করা হয়নি যাতে কেউ অভিযোগ তুলতে পারে, তদন্ত ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে, এটা পুলিশের বক্তব্য। কলকাতার মাননীয় পুলিশ কমিশনার বিনীত গোয়েল বলেছেন যে সর্বতোভাবে সিবিআইকে সহযোগিতা করা হচ্ছে, অত্যন্ত পেশাদারিত্বের সাথে দক্ষতার সাথে তার টিম কাজ করেছে। সংবাদ মাধ্যমকে তিনি কাঠগড়ায় তুলে বলেছেন সংবাদ মাধ্যমের একটা অংশ সমাজ মাধ্যমে যারা সক্রিয় তারা অপপ্রচার চালাচ্ছে, তাতে তদন্ত ব্যাহত হচ্ছে এবং কলকাতার পুলিশের উপর জনগণের আস্থা টলে যাচ্ছে। সেই জন্য তিনি বারবার আই অ্যাম অ্যাংরি বলেছেন। তো সেই প্রেক্ষিতে সুখেন্দু শেখর রায়ের এই টুইটকে অবশ্যই গুরুত্ব দেওয়া দরকার, অন্তত রাজনৈতিক মহল তো দিচ্ছে। এখন প্রশ্ন হলো যে সুখেন্দু শেখর রায় এই টুইটটা করলেন কেন? দেখুন, আমার নিজস্ব ধারণা সুখেন্দু শেখর রায় তৃণমূলের মধ্যে কোণঠাসা হয়ে আছেন। আগে তিনি বিশ্বম্বর দাস মার্গে থাকেন, দিল্লিতে তার বাংলো, সেখানে আগে মিটিং টিটিং হতো তৃণমূলে, মমতার নির্দেশেই হতো। তিনি তার বাংলো সংলগ্ন লনে মেরাব বাঁধতেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা করতেন। সেটা এখন কখনো সুদীপ বাম্বুর বাড়িতে হয়, কখনো ডেরেকের বাংলোতে হয়। তা সুখেন্দু শেখর রায় কোণঠাসা হয়ে পড়েছেন। তারপর সাগরিকা ঘোষের রাজ্যসভার সাংসদ হওয়ার পর বুলুদার প্রাসঙ্গিকতা কমে গেছে বলে অনেকে মনে করছেন। তাই কি তিনি প্রাসঙ্গিকতা ফিরে পেতে এক্স হ্যান্ডেলে এই বার্তাটা দিয়েছেন? তৃণমূলের কুণাল ঘোষ বিনীত গোয়েলকে নিয়ে সুখেন্দু শেখরের বক্তব্যকে নাকচ করে দিয়েছেন, কিন্তু সন্দীপ ঘোষ সম্পর্কে সুখেন্দু শেখর রায়ের বক্তব্য সম্পর্কে তিনি নীরব। এখন প্রশ্ন হলো, যারা সুখেন্দু শেখর রায়কে চেনেন তারা আমার এই ব্যাখ্যার সঙ্গে সহমত হবেন যে সুখেন্দু শেখর রায় প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের অত্যন্ত আস্থাভাজন ছিল। কলকাতার যে হাতে গোনা কয়েকজন কংগ্রেসের নেতা প্রণব বাবুর ঘনিষ্ঠ ছিলেন তাদের মধ্যে অন্যতম সুখেন্দু শেখর রায়। বাকিরা হলেন অজয় পাত্র, দেবী ঘোষাল, আর ওই গোলপার্ক অঞ্চলে সম্ভবত 90 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন ভদ্রলোক দিব্যেন্দু বাবু।
সুখেন্দু শেখর রায়ের একটা ঘটনা আমার মনে পড়ে যাচ্ছে। 2009 লোকসভা নির্বাচনের আগে, তখন আমি যে চ্যানেলের সঙ্গে যুক্ত ছিলাম, সেই চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রণব মুখোপাধ্যায় মুখোমুখি বসেছিলেন একটা টক শোতে। জোট হয়েছিল কংগ্রেস তৃণমূলে। তা প্রণববাবু সারাদিন প্রচারের পর এসেছেন, খাওয়া হয়নি। এদিকে স্টুডিওতে নির্ধারিত সময়ের পরেও সঞ্চালক অনুষ্ঠানটাকে টেনে নিয়ে যাচ্ছিলেন। দৃশ্যত ক্রুদ্ধ বুলুদা স্টুডিওর দরজায় সে সাংঘাতিক রকম ভাবে ধাক্কাধাক্কি করছিলেন, প্রোগ্রামটা শেষ করো, প্রণবদার খাওয়া হয়নি। 2011 সালে রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে সুখেন্দু শেখর রায় এবং প্রদীপ ভট্টাচার্য কংগ্রেস তৃণমূলের জোটের পক্ষে সওয়াল করেন এবং আব্দুল মান্নানও সওয়াল করেছেন, কিন্তু প্রদীপ বাবু টিকিট পাননি, সুখেন্দু শেখর রায়ও টিকিট পাননি। তারপর 2011 সালেই তাকে রাজ্যসভায় মনোনয়ন দেয় তৃণমূল কংগ্রেস, সম্ভবত প্রণব বাবুর অনুরোধে। দুবার তিনি রাজ্যসভার সাংসদ, আরো একবার মনোনয়ন পেয়েছেন। তার রাজ্যসভার মেয়াদ শেষ হতে আরো 4.5 বছর সময় বাকি আছে, প্রায় 5 বছর। তাই রাজ্যসভার টিকিট নিয়ে অনিশ্চয়তা, সেই জন্য সুখেন্দু শেখর রায় এই বিস্ফোরক কথাগুলো বলেছেন, তেমনটা নয়। আসলে সুখেন্দু শেখর রায়, আমি যতদূর চিনি, ভদ্রলোক, কিন্তু একটু অভিমানী, একটু লেখাপড়া জানেন। আমরা গড়পড়তা তৃণমূলের যে লোকজনদের দেখি তাদের থেকে একটু আলাদা। এখন সর্বত্র, বিশেষ করে শহরে, শহরাঞ্চলে, মধ্যবিত্ত উচ্চবিত্ত শ্রেণীর মধ্যে রাজ্যের শাসক দল সম্পর্কে একটা বিরূপ মনোভাব তৈরি হয়েছে। তার অভিঘাত নিশ্চয়ই সুখেন্দু বাবুর উপরেই পড়েছে। তিনি এটুকু জানেন, তার রাজ্যসভার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর চতুর্থবারের জন্য তার আর মনোনয়ন পাওয়া সম্ভব নয়। তাই আগে থেকে তিনি নিজের একটা বিদ্রোহী ইমেজ তৈরি করলেন। অর্থাৎ যতদিন তিনি পাবলিক লাইফে থাকবেন, তার রাজ্যসভার সদস্যপদ তো আর খারিজ হয়ে যাবে না, ততদিন অন্তত মানুষ তাকে একটা প্রতিবাদী চরিত্র হিসাবে মনে রাখে। সেই জন্যই কিন্তু সুখেন্দু শেখর রায় এক্স হ্যান্ডেলে এই বার্তাটা দিয়েছেন। তিনি তৃণমূলের অভ্যন্তরে সেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কারুর সঙ্গে তার সেরকম মাখামাখি নেই। তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও নেতা বলে মেনে নেন, মমতা বন্দ্যোপাধ্যায় থেকে রাজ্যসভার সদস্য করেছেন, সেই জন্য তার কৃতজ্ঞতা আছে। কিন্তু দলের মধ্যে কোণঠাসা হয়ে যাওয়ার পরেই তিনি কিন্তু একটু মনোকষ্টে ছিলেন। সম্প্রতি তার স্ত্রী বিয়োগ হয়েছে এবং তার শরীরও খুব একটা ভালো যাচ্ছে না। এই প্রেক্ষিতে আমার মনে হয় সুখেন্দু শেখর রায়ের এই বিস্ফোরক এক্স বার্তাটাকে দেখা উচিত। তিনি প্রতিবাদী বিবেক হয়ে উঠতে চাইছেন। হ্যাঁ, তার এক্স বার্তায় যে পোস্ট করেছেন, যে দাবি করেছেন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবির সঙ্গে তা মিলে যাচ্ছে। সেই জন্যই বললাম না, দুশ্মনী জমকর করো মগর ইয়ে গুজারিশ হ্যায়, जब कभी हम दोस्त बन जाएं तो शर्मिंदा ना हो। অর্থাৎ শুভেন্দু অধিকারীর সুরে সুর মিলিয়েছেন সুখেন্দু শেখর রায়। দেখুন, রাজনীতি সম্ভাব্যতা শিল্প, এই আপ্তবাক্যটা আমরা সবাই জানি। অদূর ভবিষ্যতে সুখেন্দু শেখর রায় অন্য কিছু ভাবতেও পারেন। এখনই সব সম্ভাবনায় দাঁড়ি টানার কোনো প্রয়োজন নেই। হতে পারে যে তিনি অন্যরকম কিছু ভাবছেন, সেই জন্য আগে থেকে একটা প্রেক্ষিত তৈরি করে রাখতে চাইছেন। হতে পারে, আই এম নট রুলিং আউট দিস পসিবিলিটি। কিন্তু আমার মনে হয় সুখেন্দু শেখর রায় সম্প্রতি আমাদের আশেপাশে ঘটে চলা বিভিন্ন ঘটনার জন্য কিছুটা হলেও মনোকষ্টে ভুগছেন। তার বহিঃপ্রকাশ হচ্ছে এক্স বার্তায় তার এই কার্যত বিস্ফোরণ। আমার মনে হয় সুখেন্দু শেখর রায়ের বিরুদ্ধে দল শাস্তিমূলক ব্যবস্থা নেবে। যদি না নেয়, তাহলে বুঝতে হবে যে তার বক্তব্যকে সম্পূর্ণ ইগনোর করছে তৃণমূল। কিন্তু ইগনোর যে করেনি তার প্রমাণ কুণাল ঘোষ সুখেন্দু শেখর রায়ের বিনীত গোয়েল সম্পর্কিত বক্তব্যকে তীব্র
সমালোচনা করেছেন। তার মানে এটাই দলের লাইন। আমার মনে হয় সুখেন্দু শেখর রায়ের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে তৃণমূল। যদি শেষ পর্যন্ত সেই ব্যবস্থা নেয় তাহলে সুখেন্দু শেখর রায় তার রাজনৈতিক অবস্থান কি হবে সেটা ভবিষ্যৎ বলবে। কিন্তু তিনি বিরোধী দলনেতার সুরে সুর মিলিয়ে একই রকম দাবি তোলার পর রাজনৈতিক মহলে বিস্তর জল্পনা শুরু হয়েছে। দেখুন 42 না 43 জন চিকিৎসক নার্সের বদলি ঘিরেও বিতর্ক হয়েছে। শেষ পর্যন্ত সেই বদলির সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী রদ করেন। মুখ্যমন্ত্রী নাকি জানতেনই না এরকম সিদ্ধান্ত হয়েছিল। স্বাস্থ্য সচিব সাংবাদিক বৈঠক করে বলেন যে মুখ্যমন্ত্রী জানতেন না, তিনি রদ করে দিয়েছেন। এখানে প্রশ্ন আসে, মুখ্যমন্ত্রী জানেন না, স্বাস্থ্য সচিব বদলি করলেন, এটা কি হয়? Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. সাম্প্রতিক ঘটনা বলি বা তৃণমূল জমানার আদি লগ্ন থেকে এখনকার পর্যন্ত যে সমস্ত সিদ্ধান্ত হয়েছে পুলিশে, স্বাস্থ্য বিভাগ বা অন্যান্য দপ্তরে, মুখ্যমন্ত্রীকে অন্ধকারে রেখে আধিকারিকরা সেই সিদ্ধান্ত নিয়েছে, এটা মানতে কষ্ট হয়। আদবেই স্বাস্থ্য সচিবের এই দাবিটা বিশ্বাসযোগ্য নয়। দেখুন, আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভবিষ্যৎ কি, এই প্রতিবেদন যখন দেখবেন তখন আপনারা জানতে পারবেন। টানা জেরা করা হয়েছে। অনেকে বলছেন সত্য মিথ্যা জানেন। এই যে যারা ওই সিবিআই ইডি বিট করে তারা বলছেন যে সন্দীপ ঘোষ সবকিছু উগরে দিচ্ছেন, বিনিময়ে তিনি গ্রেপ্তারির হাত থেকে বাঁচতে চাইছেন। দেখুন, কেউ তদন্তে সহযোগিতা করলে তাকে তদন্তকারী সংস্থা গ্রেপ্তার করে না। এই যে টানা জেরা করা হচ্ছে সন্দীপ ঘোষকে, অনেকে বলছেন এটা তার প্রমাণ যে সন্দীপ ঘোষ সিবিআই এর তদন্তকারীদের সামনে কিচ্ছুটি আর গোপন রাখছেন না। বিনিময়ে তিনি এই প্রতিশ্রুতিটা চেয়েছেন যে তাকে গ্রেপ্তার করা হবে না। এটা একটা ব্যাখ্যা, আবার সম্পূর্ণ অন্য ব্যাখ্যাও হতে পারে যে এজেন্সির তদন্তে তিনি সহযোগিতা করছেন না, তাই এজেন্সি বারবার ডাকছে, বিভিন্ন নথিপত্র নিয়ে আসতে বলেছে। সন্দীপ ঘোষের ভাগ্যে কি আছে এই প্রতিবেদন যখন আপনারা দেখবেন তখন সেটা কিন্তু আপনাদের জানা হয়ে যাবে। এই এই ঘটনাটাকে, মানে আরজি করের এই মর্মান্তিক ঘটনাটা রাজ্য সরকার যে ঠিকভাবে হ্যান্ডেল করতে পারেনি সেটার গোপন কিছু নয়। সর্বভারতীয় বিভিন্ন সংবাদপত্রে, এমনকি বিদেশ থেকে প্রকাশিত বিভিন্ন নামি দামি খবরের কাগজের প্রথম পাতায় খবর বেরোচ্ছে। তাতে সরকারের অস্বস্তি যে বাড়ছে তা নিয়ে তো কোনো সন্দেহের অবকাশ নেই। এবং তার মধ্যে তৃণমূল কংগ্রেসের অন্তর্বিরোধ প্রকাশ্যে চলে এসছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেকে গুটিয়ে নিয়েছেন। কুণাল বাবু বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে। আরজি করে অধ্যক্ষ হিসাবে সন্দীপ ঘোষ পদত্যাগ করার পর 4 ঘন্টার মধ্যে তাকে ন্যাশনাল মেডিকেলের অধ্যক্ষ কেন করা হলো, যে প্রশ্নটা জনমানসে বারবার আসছে, বিরোধীরা তুলছেন, শিক্ষকরা তুলছেন, আন্দোলনকারী ছাত্ররা তুলছেন, সাধারণ মানুষ তুলছেন, সেই প্রশ্নটা কুণাল বাবুও তুলেছেন যে সরকারের এই সিদ্ধান্তটা ভুল ছিল। অর্থাৎ আরজিকর কাণ্ড নবান্ন যে ঠিকভাবে হ্যান্ডেল করতে পারেনি সেটা প্রতিনিয়ত স্পষ্ট হচ্ছে। এই যে প্রতিবাদ দেখছেন, এটা কোনো সংগঠিত প্রতিবাদ নয়, মানুষ স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ করছে এবং প্রতিবাদ থামার কোনো লক্ষণ নেই। নির্যাতিতার বাবা মা তারা বিস্ফোরক সব অভিযোগ করেছেন। তারা পুলিশকে নাকি হাতে পায়ে ধরেছিলেন যে মেয়ের মুখখানা একবার দেখবার জন্য। 2.5 ঘন্টা অব্দি তাকে তাদের বিভাগে বসিয়ে রাখা হয়েছিল। তারা বলছেন, আমরা মনের মাধুরী নিয়ে বলছি না, মেয়েটির গাড়িটা কে বা কারা ভাঙচুর করলো, সেই গাড়িটা এখন কোথায়, এইসব প্রশ্ন জনমানসে আছে। মেয়েটির বাবা মাও সেটা বলছে।
মুখ্যমন্ত্রী তার বাড়িতে গিয়ে বলেছিলেন যে মূল অভিযুক্ত তো ধরা পড়ে গেছে। তখন নির্যাতিতার মা তাকে বলেছেন যে দিদি, আমার মনে হয় না যে ও একা এই কাজটা করেছে। তখন নাকি নির্যাতিতা মায়ের দাবি মুখ্যমন্ত্রী শুনে বলেছেন, আমারও তো মনে হয়, পুলিশ অফিসাররা ছিলেন তাদেরকেও বলেছেন বিষয়টা দেখবার জন্য। এই যে দেখুন, 17 এবং 18 অগাস্ট রাজ্যের প্রত্যেকটা ব্লকে ধর্ণা কর্মসূচির ঘোষণা করেছিল তৃণমূল। আপনি সেভাবে কোথাও চোখে পড়েছে আপনাদের ধর্ণা কর্মসূচি? সংবাদ মাধ্যমে সেরকম কোনো ছবি এসছে? হয়তো একাধ জায়গায় হয়েছে। কোন ছবিটা এসছে? চিকিৎসকদের প্রতিবাদ, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়া অধ্যাপকদের প্রতিবাদ, সাধারণ মানুষের প্রতিবাদ, বিদেশে ইন্ডিয়ান ডায়াসপোরার প্রতিবাদ, এমনকি পাকিস্তান মেডিকেল অ্যাসোসিয়েশন পর্যন্ত এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। এটা শুনে আমার কি বলবো, আর কি কিছু বলার নেই, ভাষা হারিয়ে গেছে মুখের থেকে। তো এই হচ্ছে সার্বিক পরিস্থিতি। তদন্তের ডেডলাইন বেঁধে দিচ্ছেন, ওভাবে হয়? আদালত একটা সময়সীমা দিয়েছে সিবিআই কে। তদন্তের নামে আমরা প্রহসন চাই না। 2 দিন সময় বেশি লাগুক, 4 দিন সময় বেশি লাগুক, প্রকৃত অপরাধীরা ধরা পড়ুক, এটা তো সবার দাবি, এবং কি সরকার পক্ষের অনেকের দাবি। তাড়াহুড়ো করে মুখ্যমন্ত্রী একটা সময় বেঁধে দিয়েছেন, তার মধ্যে করতে হবে, এভাবে তদন্ত হয় না। তদন্তের বিষয় মুখ্যমন্ত্রীকে জানাতে হবে, এরকম একটা টুইট দেখছিলাম, সম্ভবত ডেরেক বা মহুয়া কেউ একটা করেছেন। তা রাজ্য যে বিভিন্ন তদন্ত করে, সেই তদন্তের আপডেট জানানো হয়? সিবিআই তদন্ত করছে, জটিল তদন্ত, তারা ঘটনা ঘটার 4 দিন বাদে এসেছে, ততদিন পুলিশ তদন্ত করেছে, নানা রকম অ্যাঙ্গেলের সঙ্গে যুক্ত আছে, সেগুলোকে বার করতে হবে। বহু লোকের সঙ্গে সিবিআই কথা বলছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে, তারা এখনো পর্যন্ত মুখে কোনো কথা বলেনি, মানে সরকারিভাবে কিছু জানায়নি। চুঁয়ে চুঁয়ে তো খবর আসে। দেখুন, সংবাদ মাধ্যমের কাজই তো তাই। যারা সিজিও কমপ্লেক্সের সামনে আছে, যারা সিবিআই বিটই তৈরি হয়ে গেছে, সিবিআই ইডি বিট, যাদের সঙ্গে সিবিআই তদন্তের সম্পর্কে যারা ওয়াকিবহাল, যারা জানে কিভাবে সিবিআই তদন্ত করে, তাদের মাধ্যমে সংবাদ মাধ্যম বিভিন্ন সূত্র মারফত কোট করছে। ওইটুকুই, আনুষ্ঠানিকভাবে সিবিআই কিছু জানায়নি। আর মুখ্যমন্ত্রী যে সময়সীমা বেঁধে দিয়েছেন, এটা হাস্যকর। আমরা চাই ঠিকভাবে তদন্ত হয়ে প্রকৃত দোষীদের শাস্তি, তাতে 4 দিন বেশি লাগতে পারে। তাড়াহুড়ো করলে যদি ঘটনার কিনারা না হয়, যদি ধামাচাপা দেওয়া হয়, যদি প্রকৃত দোষীরা অন্তরালে থেকে যায়, তাতে লাভ কি? তাই এক্ষেত্রে সবাইকে ধৈর্য রাখতে হবে। নান্য পন্থা, দেখুন, অনেকে সমাজ মাধ্যমে এই হতভাগিনীর ছবি পোস্ট করেছেন। এটা করা যায় না। এমনকি ওই সন্দীপ ঘোষও দেখেছিলাম, যেদিনকে উনি পদত্যাগ করলেন, সংবাদ মাধ্যমের সামনে বেশ কয়েকবার মেয়েটির নাম বলেছিলেন। কেন? এই সামান্য ডেকোরামটুকু নেই? এবং যারা সমাজ মাধ্যমে মেয়েটির ছবি পোস্ট করছেন, তারা কিন্তু অন্যায় কাজ করছেন, করা যায় না। হ্যাঁ, সমাজ মাধ্যমে ফেক ভিডিও ছড়িয়েছে, পুলিশের উচিত সেগুলো সুলুক সন্ধান করা। আবার বলছে, সংবাদ মাধ্যমের বড় অংশ কিন্তু দায়িত্ব নিয়ে কাজ করছে। সূত্রের মাধ্যমে খবর প্রকাশ করা, এর মধ্যে কোনো অন্যায় নেই, এটা সাংবাদিকদের অধিকার। কিন্তু ফেক ভিডিও ছড়ানো, নির্যাতিতার ছবি প্রকাশ করা, এগুলো অন্যায়। পুলিশের উচিত এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়কে পুলিশ তলব করেছে, 2 জন চিকিৎসককে পুলিশ তলব করেছে, তারা নাকি গুজব ছড়াচ্ছেন। তাদের মধ্যে অন্যতম হলেন বিশিষ্ট কার্ডিওথোরাসিক সার্জন ডক্টর কুণাল সরকার। আমি কুণাল বাবুর সঙ্গে টেলিফোনে এই বিষয়টা নিয়ে কথা বলেছিলাম। কি বললেন ডক্টর সরকার, শুনেন। ওই আজ সকালে একটা নোটিশ পাঠিয়েছে আমাদের লালবাজার সাইবার থেকে। হ্যাঁ, তো সেখানে ওই কিছু জটিল কেস নাম্বার লিখেছে, যে সেই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় যা কথাবার্তা হয়েছে সেই সংক্রান্ত ব্যাপারে
ডেফিনেটলি এটা তো আর আমাকে অভিনন্দিত করার জন্য করছে না, যে তাদের কিছু আপত্তি আছে তারা সেটাকে নিয়ে আমাকে আজকে দেখা করতে বলেছিল। তো আজকে আমি কলকাতার বাইরে, আমি সেটা লিখে দিলাম। হুম। কালকে কলকাতায় ফিরে একটা সময় যাব দেখা করতে। আপনি কি আইনজীবীদের সঙ্গে পরামর্শ করবেন? আমি একজনের সাথে কথা বলেছি, হুম। যে ছেলেটি দেখে কথা বলেছি, অন্যদের যদি কোনো ওপিনিয়ন দেবার থাকে আমি নিতে পারি, তো দ্যাটস নট আ প্রবলেম। আমার মনে হয় বলেছে যখন, আমি নিশ্চয়ই কথা বলবো। ওদের বক্তব্যটা কি মেনলি? যে আপনি ভুয়ো প্রচার চালিয়েছেন? হ্যাঁ, আমার মনে হয় এগুলোই থাকবে, যে এই ভুয়ো প্রচার ইত্যাদি, ওই বিভিন্ন ওদের পয়েন্ট থাকে না, যে ফ্যাকচুয়ালি রং। হুম। কারণ তারপরে ওদের একটা কিছু পয়েন্ট থাকে যে ভিকটিম, তার আইডেন্টিটি নিয়ে আমি কোনো কথা বলিনি। হুম। আমার মনে হয় কথাগুলো এই লাইনেই হবে, যে ধরো আমরা বললাম যে পোস্টমর্টমটা আরো কনসিডার ভাবে হতে পারতো, বলবে না আমরা ঠিক করে করেছি, আপনি না যেটা বলেছেন, এই টাইপের কথা। আচ্ছা, আপনি মানে পুরো এই পদক্ষেপটাকে কিভাবে দেখছেন? দেখো, পদক্ষেপটাকে এইভাবে দেখছি যে পুলিশকে আমি মনে করি যে দের ইজ এ পার্সন ইনসাইড দ্য ইউনিফর্ম। হুম। যে ইউনিফর্মের মধ্যেও একটা মানুষ আছে, হুম। এবং তারা যদি কিছুটা একটা গতানুগতিক বা যান্ত্রিক রিয়াকশন দেন না, হুম। যে যান্ত্রিক রিয়াকশনের মতো তারা একটা সমাজের বিপরীত মেরুতে নিজেদের নিয়ে যান, হুম। তাহলে সেটা আইন, যারা আইন প্রণয়ন করছেন তাদের জন্য বা শাসক গোষ্ঠীর জন্য সেটা মঙ্গলের নয়। হুম। তো আমরা ডাক্তার হিসেবে যেমন যাই, যে আমরা তো আর ডাক্তারি শিখেছি খালি প্রতিবাদ করবো বলে না, আমরা ডাক্তারি শিখেছি নিজেদের কাজকর্ম, মানুষের সেবা, মানুষের চিকিৎসা করবো বলে। হুম। তা আমি নিজেই ভাবছিলাম যে যেখানে আজকে আমাদের কলিগস ইন গভর্নমেন্ট হসপিটালস তাদের বলা যে আমাদের প্রতিবাদ এবং মানুষকে চিকিৎসা করা, এই জিনিসটার মধ্যে একটা ব্যালেন্স আমাদের তাড়াতাড়ি আনতে হবে। হুম। তো সেইটা ভাবতে ভাবতে আমার মনে হয় যে আমি একটা খুব বিরাট কেউ লোক নই, আদৌ নই, সেই কারণে নয়। হুম। কিন্তু এখন যদি এরা এই একজন ডাক্তারকে প্রাণে মেরেছেন, এখন কিছু ডাক্তারকে যদি তাদের নিয়ে এখন একটা অনভিপ্রেত খোঁজাখুঁজি করার মধ্যে যান, যে তারা এই পরিস্থিতিটাকে আর কি আবার এই পরিস্থিতিটার তারা উত্তাপটা বাড়াবে, যেখানে সবাই দিক দিয়ে প্রয়োজন ছিল যে জিনিসটাকে একটা সোশ্যাল রিকনসিলিয়েশনের মধ্যে আনা, যার মধ্যে যে আমাদের যেটুকু এসেনশিয়াল অ্যাক্ট, ডাক্তাররা কাজ করবে, ডাক্তাররা পেশেন্ট দেখবে, তার সঙ্গে সঙ্গে ডাক্তাররাও যেহেতু সমাজে মানুষ, যাদের পছন্দ, যাদের একটা, কারণ সবাই তো একেবারে অনুগত কৃতদাস হয়ে বসে নেই, তাদের মধ্যে হয়তো দু একজন ডাক্তার যারা ভালো মন্দটা খানিকটা দেখেন, বোঝেন এবং বলতে চান। তো অন্তত আমাদের বর্তমান পৃথিবীতে সেই বলার অবকাশটা দিতে হবে। কিন্তু ওভারঅল পুলিশের এই অ্যাপ্রোচটা, আমি যাবো কথা বলবো, আমি সেই এখন ঠিক আছে, আমার বাবা 14 বছর বয়সে জেলে গেছিলেন, আমি নয় 63 বছর বয়সে যাবো, তাতে খুব একটা কিছু এসে গেল না। কিন্তু প্রবলেম হলো যে তাদের সোশ্যাল হ্যান্ডলিং অফ দ্য সিচুয়েশন, তাদের স্ট্র্যাটেজিটা নিয়ে আমার একটু বিস্মিত লাগছে। আমার একটা মানে কবিতার লাইন মনে পড়ছে, সুধীন দত্তর উট পাখি কবিতায়, অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে? আপনি কি সহমত? দেখো, খানিকটা, কিন্তু মানে খানিকটা বা অনেকটাই বলবো অল্প, কিন্তু এই কথাটাই বলবো যে আমরাও যেমন, তুমি যদি আমার ওই বক্তব্যটা শুনে থাকো, এখন ওই বক্তব্যটা নিয়ে অনেকে একটু বিস্মিত, কারণ আমি বক্তব্যটা সাধারণত বেশি কথাবার্তা বাংলায় বলি, ওই বক্তব্যটা আমি ইংরেজিতে বলেছি, এবং যে কারণে শুধু দেশে নয়, মানে দেশের বাইরেও বহু লোক এটা শুনেছে। এবং পশ্চিমবঙ্গের থেকে একটা মৌলিক বক্তব্য পশ্চিমবঙ্গের সমস্যা নিয়ে ইংরেজিতে বেরিয়েছে, এটা ইফ আই এম নট মিস্টেকেন দিস ইজ পারহ্যাপস দ্য ফার্স্ট টাইম, যেটা কিছু লক্ষের উপর লোক দেখছে সোশ্যাল মিডিয়াতে, এখনো দেখে যাচ্ছে। তো সেখানে আমার মনে হয় না যে আমি ডেফিনেটলি আই হ্যাভ বিন ক্রিটিক্যাল অফ দ্য ল অ্যান্ড অর্ডার অফ পুলিশ, কিন্তু প্রতিটা মুহূর্তে আমরা স্বীকার করছি যে তারা আমাদের শরীরের হাত পায়ের মতো, তারা আমাদের সামাজিক একটা খুব ইম্পর্টেন্ট অর্গান অফ সোসাইটি, অ্যান্ড উই এক্সপেক্ট বেটার ফ্রম দেম।
তো সেই পরিস্থিতিতে তারা যদি এখন এই স্পর্শকাতরতা এবং প্রবলেমটাকে আরো ঘেঁটে দেওয়ার স্ট্র্যাটেজি নিয়ে থাকেন, তাতে আমি অন্তত আমার ট্যাকটিক্যাল থিঙ্কিং পয়েন্ট অফ ভিউ আমি খানিকটা বিস্মিত। থ্যাংক ইউ ডক্টর সরকার, থ্যাংক ইউ।